সংবিধানে ত্রয়োদশ সংশোধনী অবৈধ ঘোষণা করে দেয়া রায় বাতিল ঘোষণা করেছে আপিল বিভাগ। ফলে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংবিধানে পুনর্বহাল হলো। তবে চতুর্দশ সংসদ নির্বাচন থেকে এই ব্যবস্থা কার্যকর হবে। প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ এ রায় দিয়েছেন। রায়কে যুগান্তকারী বলে মনে করছেন রাষ্ট্রপক্ষ এবং আবেদনকারীরা। আরও জানাচ্ছেন হাসান জাভেদ। 2011 সালে আপিল বিভাগের রায়ের মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করেছিল আওয়ামী লীগ সরকার। এরপর যে নির্বাচনগুলো হয়েছিল তার গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন ছিল। সেই প্রেক্ষাপটে জুলাই আগস্ট অভ্যুত্থানের পর আপিলের রায় রিভিউ চেয়ে আবেদন করা হয়। তার উপর শুনানি শেষে আপিলের অনুমতি দেয় আদালত। সেই আপিলের উপর 10 দিন শুনানি করে উভয় পক্ষ। বৃহস্পতিবার সংক্ষিপ্ত রায়ে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহাল করে আদালত। তত্ত্বাবধায়ক সরকার নিয়ে রায় হয়েছে। ওনারা অ্যাপেলেট ডিভিশন আগে যে জাজমেন্ট দিয়েছিলেন যে তত্ত্বাবধায়ক সরকার বাতিল বাই মেজরিটি, সেই রায়টা ওনারা সর্বসম্মতিক্রমে সেই রায়টাকে বাতিল করেছেন। তো ওনারা এটাকে প্রসপেক্টিভ ইফেক্ট দিয়েছেন, অর্থাৎ আগামী সংসদ ডিজলভ হওয়ার পরের থেকে এই রায় কার্যকর হবে। রায়ের ফলে নির্বাচন ব্যবস্থার স্থায়ী সমাধান হলো বলে মনে করেন আবেদনকারীদের আইনজীবীরা। একই সাথে আগের আপিল বিভাগ রাজনৈতিক উদ্দেশ্যে একটি দলের প্রভাবে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করেছিল, যা বর্তমান রায়ে প্রতিফলিত হয়েছে বলে দাবি তাদের। 13 অ্যামেন্ডমেন্টটিকে একজন বিচারপতি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে তিনি এই রায়টি দিয়েছেন এবং সেই রায়টি ছিল একটি সরকারের উদ্দেশ্যকে বাস্তবায়ন করার জন্য। তত্ত্বাবধায়ক সরকারের যে ফরমেশন এখন আছে সেখানে লাস্ট রিটায়ার্ড চিফ জাস্টিসই হবেন তত্ত্বাবধায়ক সরকারের প্রধান, কিন্তু এটা বর্তমানে কার্যকর হচ্ছে না। আপনারা ইতোমধ্যে জানেন যে জুলাই চার্টারে যেটাকে গণভোটে পাঠানো হচ্ছে সেখানে 4টি অপশন দেওয়া হয়েছে। এই 4টি অপশন যদি গণভোটে অ্যাকসেপ্টেড হয় তাহলে নতুন পার্লামেন্টে সংবিধান সংস্কার সভায় যদি এটা গৃহীত হয় তাহলে তত্ত্বাবধায়ক সরকারের ফরম্যাটে আমূল পরিবর্তন আসতে পারে। আমাদের এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের মাধ্যমে নির্বাচন ব্যবস্থাকে নির্বাচনে পাঠিয়ে দেওয়া হয়েছিল, যার ফলে তিনটি নির্বাচন আমাদের বিতর্কিত নির্বাচন হয়েছে, জালিয়াতি নির্বাচন হয়েছে। 1996 সালে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা অন্তর্ভুক্ত করে সংবিধানের ত্রয়োদশ সংশোধনী এনেছিল বিএনপি সরকার। 14 বছর পর আপিল বিভাগের মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনরুজ্জীবিত হলো। এর ফলে নির্বাচনী ব্যবস্থা নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে যে অবিশ্বাস, দ্বন্দ্ব এবং হানাহানির ঘটনা ঘটত তার অবসান হবে। একই সাথে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে যে নির্বাচনগুলো হবে সে নির্বাচনগুলো অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ এবং গ্রহণযোগ্য হবে বলে মনে করছেন আইনজীবীরা। হাসান জাভেদ, এনটিভি নিউজ, বাংলাদেশ সুপ্রিম কোর্ট, ঢাকা। বিদেশে রপ্তানি হতে যাচ্ছে বাংলাদেশে নির্মিত আরও 3টি জাহাজ। সকালে চট্টগ্রামে জাহাজ হস্তান্তর উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংযুক্ত আরব আমিরাতের ক্রেতাপক্ষ। চট্টগ্রামের কর্ণফুলী নদী তীরে ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড লিমিটেডে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশের সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত আবদুল্লাহ আলী আবদুল্লাহ আল মৌদি। এসবের আমদানিকারক সংযুক্ত আরব আমিরাত ভিত্তিক প্রতিষ্ঠান মারওয়ান শিপিং লিমিটেড। ওয়েস্টার্ন মেরিন এ পর্যন্ত 11টি দেশে 36টি জাহাজ রপ্তানি করেছে, যার বাজার মূল্য 138 মিলিয়ন মার্কিন ডলারেরও বেশি। সিলেটের কৈলাসটিলা গ্যাস ফিল্ডের 1 নম্বর কূপ ওয়ার্ক ওভারের মাধ্যমে নতুন করে গ্যাসের সন্ধান মিলেছে। এই কূপ থেকে প্রতিদিন 5 মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। কৈলাসটিলা গ্যাস ফিল্ডে 9টি কূপ রয়েছে। এর মধ্যে 1 নম্বর কূপে 1961 সালে গ্যাসের সন্ধান পাওয়া যায়। একবার বিরতি দিয়ে 2019 সাল পর্যন্ত কূপ থেকে গ্যাস উত্তোলিত হয়। 2023 সাল থেকে দেশের পুরনো কূপগুলো নতুন করে ওয়ার্ক ওভার শুরু হয়। এর মধ্যে সিলেট গ্যাস ফিল্ডের আওতাধীন 14টি কূপের ওয়ার্ক ওভার চলছে। প্রায় 4 মাস আগে কৈলাসটিলায় 1 নম্বর কূপে ওয়ার্ক ওভার শুরু করে বাপেক্স। মৎস্য বিভাগের সনদ জটিলতার কারণে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে অনির্দিষ্টকালের জন্য ভারতে মাছ রপ্তানি বন্ধ হয়ে গেছে। সকাল থেকে প্রতিবেশী দেশ ভারতে মাছ রপ্তানি করতে পারছে না ব্যবসায়ীরা। জটিলতা না কাটলে প্রতিদিন অন্তত 1.5 কোটি টাকার রপ্তানি আয় কমবে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। খোঁজ নিয়ে জানা গেছে প্রতিদিন আখাউড়া স্থলবন্দর দিয়ে 50 থেকে 70 টন হিমায়িত মাছ রপ্তানি হয় ভারতে। প্রতি কেজি
5 মার্কিন ডলারে রুই, কাতল, পাঙাশ, তেলাপিয়া ও পাবদাসহ দেশীয় নানা প্রজাতির মাছ রপ্তানি হয়। আর মাছ রপ্তানির ক্ষেত্রে সনদ দেয় মৎস্য বিভাগ। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে আপিল বিভাগের রায় দেশের গণতন্ত্রকে সুসংহত করবে বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। অন্যদিকে এই রায়ে জনগণের ভোটাধিকার ফিরে আসায় সন্তোষ প্রকাশ করেছে জামায়াত ইসলামী। নূর হোসেনের রিপোর্ট। 2011 সালে বিচারপতি খায়রুল হকের দেয়া বিতর্কিত রায় বাতিল করায় সন্তুষ্ট জানিয়ে বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, এর মধ্য দিয়ে শক্তিশালী হবে গণতন্ত্র। নির্বাচন হচ্ছে গণতন্ত্রের বাহক, এবং যদি নির্বাচন সুষ্ঠু গ্রহণযোগ্য হয় তাহলে গণতন্ত্রের যাত্রা সেখান থেকে শুরু হয়। তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে আমরা আশা করি সেটা আগামী নির্বাচনগুলোকে সুসংহত করবে, গ্রহণযোগ্য করবে। রায় নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছে জামায়াতে ইসলামী। দলটির সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের বলেন, তত্ত্বাবধায়ক সরকার বাতিল করেই স্বৈরতন্ত্র কায়েম করেছিলেন শেখ হাসিনা। জাতির এই ক্রান্তি লগ্নে কেয়ারটেকার সরকার পুনঃপ্রতিষ্ঠা হওয়ার মাধ্যমে আমরা মনে করি যে গণতন্ত্র তার ইতিবাচক ধারায় ফিরে আসবে। বাংলাদেশের মানুষ তার ভোটাধিকার নিয়ে আর সন্দেহের মধ্যে থাকবে না। একটি সরকারের 5 বছর পূর্ণ হওয়ার পর কেয়ারটেকার সরকার প্রতিষ্ঠিত হবে এবং জনগণ ভোট দেওয়ার মতো একটি সুন্দর পরিবেশ পাবে। বর্তমান সরকারকে তত্ত্বাবধায়ক সরকারের মতো করেই সিদ্ধান্ত গ্রহণের আহ্বানও জানিয়েছে বিএনপি ও জামায়াতের নেতারা। সেই রায়কে সামনে নূর হোসেন, এনটিভি নিউজ, ঢাকা। আগামী 3 থেকে 4 কার্যদিবসের মধ্যে গণভোট আইন করা হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। তিনি জানিয়েছেন, মানবতা বিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে দেশে ফিরিয়ে আনতে ভারতকে চিঠি দেয়া হবে। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। আরাফাত ইসলামের রিপোর্ট। Accused Sheikh Hasina is liable to be punished under Section 32A, 328, 41. জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে মানবতা বিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত 2 আসামি শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামাল বর্তমানে ভারতে অবস্থান করছেন। প্রত্যর্পণ চুক্তির আওতায় তাদের দেশে ফিরিয়ে আনতে চিঠি দেয়া হবে বলে জানান আইন উপদেষ্টা। যেহেতু ওনারা এখন কনভিক্টেড, মৃত্যুদণ্ডপ্রাপ্ত, বাংলাদেশের মানুষের বিচারের আকাঙ্ক্ষা সেটা পূরণ করার জন্য এই দায়িত্ব পালনে ভারত যেন আমাদের সাথে এক্সট্রাডিশন চুক্তি অনুযায়ী তার অব্লিগেশন পালন করে, সেই জন্য সেটা স্মরণ করিয়ে দিয়ে ভারতকে আমরা চিঠি দিচ্ছি। একই সাথে আন্তর্জাতিক যে অপরাধ আদালত রয়েছে রোমে, সেখানে আমরা কোনো রকম অ্যাপ্রোচ করতে পারি নাকি সেটা বিচার বিবেচনা করার জন্য আমরা অচিরেই বসে সিদ্ধান্ত নিব। সংবাদ সম্মেলনে আইন উপদেষ্টা জানান, আগামী 3 থেকে 4 কার্যদিবসের মধ্যে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে গণভোট আইন করা হবে। আইন আমরা খুব দ্রুত করতে যাচ্ছি, এই উইকে করে ফেলবো। ধরেন আজকে কি বার, বৃহস্পতিবার, তো ধরেন আগামী 3-4 কার্যদিবসের মধ্যে হয়ে যাবে। অন্যদিকে বিচার বিভাগের স্বাধীনতা পূর্ণরূপে আনতে সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এরই আলোকে উপদেষ্টা পরিষদের বৈঠকে সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশের খসড়া অনুমোদন দেওয়া হয়েছে বলে জানান আইন উপদেষ্টা। আইন মন্ত্রণালয়ে আসবে, আসার পরে আমরা গেজেট নোটিফিকেশন করব, 7 দিনের মতো লাগতে পারে। আরাফাত ইসলাম, এনটিভি নিউজ, ঢাকা। যারা ককটেল মেরে পুলিশের মনোবল ভাঙতে চাইবে তাদের বিরুদ্ধে কঠোর আইন প্রয়োগের হুঁশিয়ারি দিয়েছেন ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী। রাজধানীর পুরাতন রমনা থানা এলাকায় সাইবার সাপোর্ট সেন্টার উদ্বোধন করতে গিয়ে তিনি এই হুঁশিয়ারি দেন। কমিশনার বলেন, পুলিশের মনোবল ভেঙে গেলে সমাজে অপরাধ ও অপতৎপরতা বেড়ে যাওয়ার ঝুঁকি থাকে। তার মতে, আইনে দুর্বৃত্তদের বিরুদ্ধে প্রয়োজনীয় মুহূর্তে গুলি চালানোর ক্ষমতাও পুলিশের আছে। এদিকে নাগরিকদের অনলাইন নিরাপত্তা জোরদার করতে সাইবার সাপোর্ট সেন্টার বিশেষ ভূমিকা রাখবে জানিয়ে সাজ্জাদ আলী বলেন, অনলাইন প্রতারণা, মোবাইল ব্যাংকিং জালিয়াতি, ব্যক্তিগত তথ্য ফাঁস এবং নারীর প্রতি সাইবার নির্যাতন সহ বিভিন্ন ডিজিটাল অপরাধে দ্রুত সারা প্রযুক্তি নির্ভর তদন্ত সেবা দেবে নতুন এই ইউনিট। যারা এই ধরনের দুর্বৃত্তায়নের কাজ করতেছেন, ককটেল মেরে আমার লোকের মনোবল ভাঙার জন্য চেষ্টা করতেছেন, প্লিজ তাদের কাছে আমার অনুরোধ, আপনারা এইরূপ কাজটি করবেন না। আমি তো দুর্বৃত্তদের জন্য আইন প্রয়োগ করব, আমি আমার ঢাকাবাসী শান্তিতে রাখতে হবে। ঢাকাবাসীর জান ও মালের হেফাজত করার গুরুত্বপূর্ণ দায়িত্ব ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপরে। শেখ রেহানার স্বামী শফিক আহমেদ সিদ্দিকের বিরুদ্ধে 8.5 কোটি টাকার বেশি অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে
মামলা করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। দুপুরে সংবাদ সম্মেলন করে সংস্থাটির মহাপরিচালক বলেন, এদিন ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি দিলীপ কুমার আগারওয়ালের সম্পদের খোঁজে বিভিন্ন দফতরে চিঠি দিয়েছে সংস্থাটি। আর শেয়ার বাজারে কারসাজি মামলায় বিদেশে থাকা ক্রিকেটার সাকিব আল হাসানকে আগামী ২৬ নভেম্বর তলব করা হয়েছে। তামজিদ সুমনের রিপোর্ট। ২০২৪ সালের সেপ্টেম্বরে স্বর্ণ ও হীরা চোরাচালান এবং বিদেশে অর্থ পাচারের অভিযোগে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে গ্রেফতার হন ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি দিলীপ কুমার আগারওয়াল। তার বিরুদ্ধে দুদক ১১২ কোটি টাকার অবৈধ সম্পদ ও ৭৫৫ কোটি টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগে মামলা করে। তবে নতুন করে আগারওয়ালের বিরুদ্ধে ভারত এবং অস্ট্রেলিয়াতে জুয়েলারি শোরুম সহ অঢেল সম্পদের অভিযোগ এসেছে দুদকের হাতে। এসব সম্পদের খোঁজে একাধিক দপ্তরে চিঠি পাঠিয়েছে সংস্থাটি। দিলীপ কুমার আগারওয়ালের বিরুদ্ধে পূর্বে মামলা রুজু করা হয়েছিল। উক্ত মামলা সংক্রান্তে আমাদের তদন্তকারী কর্মকর্তাগণ বিভিন্ন দপ্তরে দায়িত্ব প্রমাণাদি সংগ্রহের জন্য অধিযাচনপত্র প্রেরণ করছেন। এদিন শেখ রেহানার স্বামী ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক শফিক আহমেদ সিদ্দিকের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন, যেখানে তার বিরুদ্ধে ৮ কোটি ৬৫ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জনের প্রমাণ পাওয়া গেছে। অভিযোগ সংশ্লিষ্ট ডক্টর শফিক আহমেদ সিদ্দিক ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক অসাধু উপায়ে জ্ঞাত আয়ের উৎসের সাথে অসঙ্গতিপূর্ণ ৮ কোটি ৬৫ লক্ষ টাকারও বেশি মূল্যের সম্পদ অর্জন ও দখলে রাখার অপরাধ অনুসন্ধানকালে প্রমাণিত হয়েছে। এই কারণে তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এদিকে শেয়ার বাজার কারসাজির মাধ্যমে প্রায় ২৫৭ কোটি টাকা আত্মসাতের মামলায় আগামী ২৬ নভেম্বর ক্রিকেটার সাকিব আল হাসানকে তলব করেছে কমিশন। জনাব সাকিব আল হাসান সাবেক অধিনায়ক বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল ও সাবেক সংসদ সদস্য মাগুরা একটি জিজ্ঞাসাবাদের জন্য তদন্তকারী কর্মকর্তা নোটিশ জারি করেছেন। তামজিদ সুমন, এনটিভি নিউজ, ঢাকা। মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত চট্টগ্রাম বন্দরের নিউ মুরিং কন্টেইনার টার্মিনাল নিয়ে চুক্তির সব কার্যক্রম বন্ধের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। একই সঙ্গে আগের শুনানিতে অ্যাটর্নি জেনারেলের আশ্বাসের পরও প্রক্রিয়া এগিয়ে নেয়ার তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন আদালত। বৃহস্পতিবার বিচারপতি ফাতেমা নজিব এবং বিচারপতি ফাতেমা আনোয়ারের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। এ সময় রাষ্ট্রপক্ষ সব কার্যক্রম বন্ধ রাখার আশ্বাস দেন। এর আগে গত ৩০ জুলাই এনসিটি পরিচালনায় চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের বিদেশি কোম্পানির সঙ্গে চুক্তির চলমান প্রক্রিয়া কেন আইনগত কর্তৃত্ব বহির্ভূত ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল দেন হাইকোর্ট। এই চুক্তির বৈধতা নিয়ে যুব অর্থনীতিবিদ ফোরামের সভাপতি রিটটি দায়ের করেন। অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলায় টেকনাফ থানার বরখাস্তকৃত ওসি প্রদীপ কুমার দাস এবং বরখাস্তকৃত এসআই লিয়াকত আলীর মৃত্যুদণ্ড বহাল রেখে হাইকোর্টের দেয়া পূর্ণাঙ্গ রায় প্রকাশ হয়েছে। বিচারপতি মোহাম্মদ মোস্তাফিজুর রহমান এবং বিচারপতি মোহাম্মদ সগির হোসেন রায়ের পূর্ণাঙ্গ অনুলিপিতে স্বাক্ষর শেষে তা পাঠিয়েছেন সেকশনে। একই সঙ্গে আরও 6 জনের যাবজ্জীবন কারাদণ্ড বহাল রাখা হয়েছে এই রায়। রায় প্রকাশে 30 দিনের মধ্যে আসামিদের আপিল করতে হবে। গত 2 জন হাইকোর্ট ডেথ রেফারেন্স এবং আপিলের শুনানি শেষে এই রায় দেন। রায় প্রত্যেক আসামিকে 50,000 টাকার জরিমানার আদেশ বহাল রাখা হয়। 2020 সালের 31 জুলাই রাত 9:30টায় কক্সবাজার টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের শামলাপুর তল্লাশি চৌকিতে পুলিশের বাহারছড়া তদন্ত কেন্দ্রের তৎকালীন কর্মকর্তা পরিদর্শক লিয়াকত আলীর গুলিতে নিহত হন সিনহা মোহাম্মদ রাশেদ খান। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহালের রায়কে স্বাগত জানিয়ে জাতীয় নাগরিক পার্টি এনসিপির সদস্য সচিব আখতার হোসেন বলেছেন, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আগের মতো নয়, বরং জুলাই সনদে যেভাবে উল্লেখ করা আছে সেভাবে প্রবর্তন করতে হবে। তিনি জানান, জুলাই সনদের বাইরে গিয়ে তত্ত্বাবধায়ক সরকার গঠনের সুযোগ নেই। নির্বাচনে যেন ফ্যাসিবাদ বিরোধী সকল পক্ষ অংশগ্রহণের সুযোগটা পায়, সে কারণে হলেও সরকারকে জুলাই সনদ বাস্তবায়ন আদেশের সুস্পষ্ট ব্যাখ্যা জাতির কাছে উপস্থাপন করতে হবে এবং সে ব্যাখ্যা পেলেই আমরা জাতীয় নাগরিক পার্টি এনসিপি জুলাই সনদে স্বাক্ষর করতে আমাদের বাধা থাকবে না। এই মুহূর্তে তত্ত্বাবধায়ক সরকার গঠনের কোনো প্রয়োজনীয়তা নেই। এই অন্তর্বর্তীকালীন সরকার তারা সংস্কার, বিচার এবং নির্বাচনের ম্যান্ডেট নিয়ে তারা ক্ষমতায় এসেছেন এবং তাদের মধ্য দিয়েই সামনে নির্বাচনটা অনুষ্ঠিত হতে হবে।